আবার তোমাদের সঙ্গে মিলিত হতে চলে এলাম। ফিলোসফি ক্লাস ইউনিট 1 সেম 1। আমরা যে অংশটা পড়িয়েছিলাম সেটা হলো তোমাদের আমি প্রথম ক্লাসে যেটা পড়িয়েছিলাম সেটা হলো দ্য মিনিং অফ দ্য টার্ম দর্শন। এরপর অবশ্যই তোমরা মিলি ম্যাডামের একটা ক্লাস অ্যাটেন্ড করেছো, সেটা হলো ক্লাসিফিকেশন অফ ইন্ডিয়ান ফিলোসফিক্যাল সিস্টেম ইন ব্রিফ, অর্থাৎ ভারতীয় যে দর্শনগুলি আছে তাদের যে শ্রেণীকরণ এবং সংক্ষেপে তাদের সম্বন্ধে পরিচয় উনি তোমাদের এই ক্লাসটা নিয়েছিলেন এবং আশা করি তোমরা খুব ভালোভাবেই সেটা আত্মস্থ করেছো। আজকে আমি তার পরের অংশটা পড়ানোর জন্য তোমাদের সামনে এলাম। 6 ওয়েজ অফ নোয়িং ইন্ডিয়ান থিওরি অফ প্রমাণ, অর্থাৎ ভারতীয় দর্শনের যে 6টি প্রমাণ স্বীকার করা হয়েছে সেই বিষয়টা আজকে আমরা তোমরা এবং আমি সবাই মিলে আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব যে বিষয়টা কি। দেখো, আবার সেই পুরনো কথা বলে দিই, মাথায় রাখো। সেটা হলো যে আমি প্রথম চ্যাপ্টারে বলেছিলাম যে পরীক্ষার সময় আমাদের কোশ্চেন প্যাটার্ন কেমন হবে সেটা আরেকবারও মনে করিয়ে দিচ্ছি যে 40টা এমসিকিউ প্রশ্ন এবং 40টা এমসিকিউ উত্তর কিন্তু হবে ওএমআর শিটে, এবং টোটাল 1 ঘন্টা 15 মিনিট আমাদের সেই পরীক্ষার শিডিউল সময়। সেই সঙ্গে তোমাদের এটাও মনে করিয়ে দিই, এই যে 6 ওয়ে অফ নোয়িং ইন্ডিয়ান থিওরি অফ প্রমাণ, অর্থাৎ ভারতীয় দর্শনে যে প্রমাণ সমূহ সম্বন্ধে আলোচনা, এই বিষয়টার জন্য আমাদের যে মার্কস নির্দিষ্ট করা আছে সেটি হলো, তোমরা দেখো, সেটি হলো 3 নম্বর। আমি দেখানোর চেষ্টা করছি আবার তোমাদের, দেখো সেটা 3 নম্বর, অর্থাৎ তিনটে কোশ্চেন এখান থেকে অ্যাটেন্ড করতে হবে। এবং কোশ্চেন প্যাটার্ন কি হবে? কোশ্চেন প্যাটার্ন কিন্তু আমি প্রথম দিনই বলেছিলাম যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ট্রু ফলস টাইপ, কলাম ম্যাচিং, অ্যাসারশন এন্ড রিজনিং, ডায়াগ্রাম বেসড, রিঅ্যারেঞ্জ দ্য সিকোয়েন্স এবং কেস বেসড কোশ্চেন, এর মধ্য থেকেই হবে। এবং আমাদের 3টে কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। একটা কথা মাথায় রাখতে হবে, এই এমসিকিউ টাইপের পরীক্ষায় উত্তরে কিন্তু অপশন থাকে ABCD, 4টে অপশন। এই 4টে অপশন থেকে একটা উত্তর নিতে হবে, কিন্তু কোশ্চেনের কোনো অল্টারনেটিভ নেই। 40টা প্রশ্নের জন্য কিন্তু 40টা কোশ্চেনই দেওয়া হয়, একটাও বেশি না, একটাও কমও না। যাই হোক, আমরা আমাদের আজকের যে আলোচনা সেই আলোচনায় এবারে প্রবেশ করব। তোমরা আমাদের দ্বিতীয় চ্যাপ্টারে ভারতীয় দর্শনের সংক্ষিপ্ত বিবরণীতে তোমরা জানতে পেরেছো যে আমাদের যে 6টি আস্তিক দর্শন এবং 3টে নাস্তিক দর্শন, সেই দর্শনগুলো কোনটির প্রণেতা কে, এবং আমিও অবশ্য প্রথম ক্লাসে বলে দিয়েছিলাম তাদের মূল উৎস গ্রন্থটি কি। কিন্তু ডিটেলসে তোমরা দ্বিতীয় চ্যাপ্টারে তার উৎস গ্রন্থ এবং সে বিভিন্ন আলোচনার বিষয় সেগুলো তোমরা দ্বিতীয় চ্যাপ্টারে অলরেডি পড়ে ফেলেছো। আজকে আমরা সম্পূর্ণ একটা নতুন টপিকসে যাব। ধরো, আমি জানলাম যে আমার টেবিলের উপরে একটি বই রাখা আছে। এই যে আমি জানলাম, এক্ষেত্রে কটা বিষয় ফাংশন করলো। এক হলো কে জানলো, না আমি জানলাম। কি জানলাম, না আমার টেবিলের উপরে একটি বই রাখা আছে। আর এবার প্রশ্ন হচ্ছে কিভাবে জানলাম, না দেখে জানলাম বা হাত দিয়ে স্পর্শ করে জানলাম। তার মানে জ্ঞানের ক্ষেত্রে 3টে মেজর বিষয়, বিশেষত প্রত্যক্ষের বেলায় বা যে কোনো জ্ঞান উৎপন্নের সময় 3টে মেজর ফ্যাক্টর লাগে। এক হচ্ছে কি বিষয়ে জ্ঞান, অর্থাৎ কোন বিষয়টাকে জানলাম। 2 হচ্ছে কে জানলো, যে বিষয়টাকে জানলাম তাকে এক কথা বলা হবে জ্ঞানের বিষয়। 2 নম্বর হচ্ছে কে জানলো, অর্থাৎ জ্ঞাতা কে। আর 3 নম্বর হচ্ছে কিভাবে জানলো। এই কিভাবে জানবে, এক্ষেত্রে আমাদের প্রশ্ন হচ্ছে যে ভারতীয় দর্শনে দেখবে, মনে করে দেখো, আমি ফার্স্ট চ্যাপ্টার পড়ানোর সময় বলেছিলাম যে ইন্ডিয়ান ফিলোসফিতে
জ্ঞানের দু রকমের স্ট্যাটাস আছে। কতগুলো জ্ঞানকে বলা হয় অভ্রান্ত জ্ঞান বা ভ্যালিড নলেজ, তাকে আরো সরল ভাষায় বলা হয় প্রমা। অর্থাৎ যে বিষয়টি যা আমি যদি তাকে তাই বলে জানতে পারি তবে তাকে বলা হবে প্রমা। অর্থাৎ আমি একটি প্রাণীকে দেখে প্রাণীটি কোন প্রাণী সেটা আইডেন্টিফাই করতে পারলাম, অর্থাৎ বিষয়টা যা তাই বলতে পারলাম, সুতরাং এই জ্ঞানটিকে বলা হবে প্রমা। কিন্তু আমি দড়িকে সাপ বলে মনে করলাম, অর্থাৎ ছিল দড়ি, আমি জানলাম সাপ, অর্থাৎ বিষয়টি যা ছিল তাকে আমি তা জানতে পারলাম না, এটাকে বলা হবে অপ্রমা। এই প্রমা হচ্ছে ভ্যালিড নলেজ, আর অপ্রমা হচ্ছে মানে ভ্রান্ত জ্ঞান বা ইনভ্যালিড নলেজ। যাই হোক, আমাদের যেটা প্রশ্ন সেটা হচ্ছে জ্ঞানের ক্ষেত্রে দেখো তিনটে মেজর ফ্যাক্টর কাজ করে। এক হচ্ছে প্রমাতা, প্রমতা, প্রমাতা। প্রমাতা মানে হচ্ছে কার প্রমা জ্ঞান উৎপন্ন হলো। প্রমাতা মানে হচ্ছে কার প্রমা জ্ঞান উৎপন্ন হচ্ছে। প্রমা কথা মানে হচ্ছে ভ্যালিড জ্ঞান বা ঠিক জ্ঞান। আচ্ছা, যদি ভ্যালিড নাও ধরি, ভুল জ্ঞানও তো আমাদের উৎপন্ন হয়। এক কথায় জ্ঞানটা কার উৎপন্ন হচ্ছে, যার জ্ঞান উৎপন্ন হচ্ছে, অর্থাৎ জ্ঞান উৎপন্ন যে হচ্ছে সেই জ্ঞানের যে কর্তা, যদি জ্ঞানটা ভ্যালিড হয়, সঠিক হয়, তাহলে তাকে কি বলবো, প্রমাতা। অর্থাৎ কার প্রমা জ্ঞান উৎপন্ন হলো। দু নম্বর কি, যার জ্ঞান উৎপন্ন হচ্ছে, কোন বিষয় সম্বন্ধে জ্ঞান উৎপন্ন হলো, যে বিষয় সম্বন্ধে জ্ঞান তাকে বলা হবে প্রমেয়। অর্থাৎ আমরা এরকম বলতে পারি, অর্থাৎ আমরা এরকম বলতে পারি, এরকম বলতে পারি যে এই প্রমাতা হচ্ছে যার জ্ঞান উৎপন্ন হলো, প্রমেয় হলো জ্ঞানের বিষয়, যে বিষয় সম্বন্ধে জ্ঞান উৎপন্ন হলো। প্রমাণ, প্রমাণ হচ্ছে পদ্ধতি, অর্থাৎ কোন কোন পদ্ধতিতে জ্ঞান উৎপন্ন হলো। এই তিনটে কিন্তু জ্ঞান উৎপন্নের ক্ষেত্রে অত্যন্ত ভাইটাল ফ্যাক্টর। কার জ্ঞান উৎপন্ন হচ্ছে, প্রমাতা, কি বিষয়ে, প্রমার বিষয়, কোন পদ্ধতিতে, প্রমাণ। একটা কথা খেয়াল রাখো, প্রমাতা কথাটা মাথায় রাখার সময় আমরা ধরে নিচ্ছি জ্ঞানটা সঠিক জ্ঞান, কিন্তু ভুল জ্ঞান উৎপন্ন হওয়ার সময়ও জ্ঞানটা তো কারো না কারো উৎপন্ন হয়। মানে এক্ষেত্রে আক্ষরিক অর্থে প্রমাতা মানে প্রমা জ্ঞান যার উৎপন্ন হচ্ছে, অর্থাৎ জ্ঞান কর্তা। ঠিক আছে, এইবার একেবারে গ্রস আমাদের যে দর্শনগুলো আছে, যাকে দুটো ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে, আমিও বলেছি এবং তোমরা সেকেন্ড চ্যাপ্টারেও ম্যাডামের ক্লাসে দেখেছো, তাতে প্রপারলি দুটো ক্লিয়ার ডিস্টিংশন। একটা হলো আস্তিক দর্শন, ন্যায় বৈশেষিক সাংখ্যযোগ মীমাংসা বেদান্ত, আরেকদিকে নাস্তিক দর্শন, চারবাক বৌদ্ধ জৈন। এই যে নটা দর্শন, এই নটা দর্শনের সবকটা দর্শনের একটা কমন স্লোগান আছে, সেটা হচ্ছে সবাই কিন্তু জ্ঞান কি, জ্ঞান কিভাবে উৎপন্ন হয়, এই অর্থাৎ জ্ঞানবিদ্যা সংক্রান্ত আলোচনা, এটা কিন্তু এই ভারতীয় নটা দর্শনের মধ্যেই আছে। যদিও তাদের বক্তব্যের ভিন্নতা আছে। তাহলে কমন কি না, ভারতীয় সমস্ত দর্শন, সবকটি দর্শন জ্ঞানের, জ্ঞান কি, জ্ঞান কিভাবে উৎপন্ন হয়, জ্ঞান সত্য না মিথ্যা, জ্ঞান কখন সত্য হবে, জ্ঞান কখন মিথ্যা হবে, ইভিন আমার যে জ্ঞান হয়েছে তার প্রমাণ কি, অর্থাৎ জ্ঞানবিদ্যা সংক্রান্ত আলোচনা প্রতিটি ভারতীয় দর্শনের মধ্যে আছে। তা যদি হয় তাহলে জ্ঞান কিভাবে উৎপন্ন হয় এই কথাও প্রতিটি ভারতীয় দর্শনের মধ্যে আছে, বলে আছে। তাহলে ওই আমাদের যে নটি দর্শন, সেই নটি দর্শনকে যদি আমরা সাম আপ করি, তাহলে দেখা যাবে সবকটা দর্শন মিলিয়ে মোট 6টি প্রমাণ মানা হয়েছে। প্রমাণ কাকে বলে না, প্রমাকরণকম প্রমাণম, মানে কি, প্রমার করণকে প্রমাণ বলে। কি বলা হচ্ছে, প্রমার করণকে প্রমাণ বলে। আমি একটু এখানে লিখে দিই, বলা হচ্ছে না, প্রমাকরণকম প্রমাণম, প্রমাণম, অর্থাৎ প্রমার করণকে প্রমাণ বলে। বলে করণ কাকে বলে, বলে করণ হচ্ছে অসাধারণ কারণকে করণ বলে। অর্থাৎ কোনো কার্যের জন্য যে কারণটা মোস্ট ভাইটাল তাকে বলে অসাধারণ কারণ। এটা নিয়ে পরে তোমরা ডিটেলসে আরো পড়বে। বেশ, তাহলে প্রমা উৎপন্ন হয়, প্রমা মানে কি, ভ্যালিড নলেজ বা যথার্থ জ্ঞান। সেই ভ্যালিড নলেজ বা যথার্থ জ্ঞান উৎপত্তির জন্য যেটা করণ মানে ভাইটাল কারণ মানে অসাধারণ কারণ, তাকে বলে প্রমাণ। সেই
ভারতীয় সবকটা দর্শনের কমন পয়েন্টে আমরা যদি একসঙ্গে সাম আপ করি তাহলে দেখব যে সবকটা দর্শনে মোট 6টি প্রমাণ স্বীকার করা হয়েছে। প্রত্যক্ষ বা পারসেপশন, অনুমান বা ইনফারেন্স, উপমান বা কম্পারিজন, আর শব্দ বা টেস্টিমনি, আর আর হচ্ছে অর্থাবর্তী এবং অনুপলব্ধি। এই 6টা প্রমাণ মানা হয়েছে। তাহলে এই পর্যন্ত যা হলো তাতে কি দাঁড়ালাম, কি জানলাম না, জ্ঞান উৎপত্তির ক্ষেত্রে 3টে ভাইটাল পয়েন্ট, 3টে আসপেক্ট। এক হচ্ছে প্রমাতা, অর্থাৎ যার জ্ঞান উৎপন্ন হয়। 2 নম্বর হচ্ছে প্রমেয়, অর্থাৎ যে বিষয়ে জ্ঞান উৎপন্ন হয়। 3 নম্বর হচ্ছে প্রমাণ, অর্থাৎ যে পদ্ধতিতে জ্ঞান উৎপন্ন হয়। সেই পদ্ধতি বা প্রমাণগুলোকে আমরা কভাগ করেছি, কতগুলো পেয়েছি, মোট 6টা। এখন এইগুলোই আমরা আলোচনা করব। এবং এখানে আরেকটা দেখো সাম আপ করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। প্রত্যক্ষ প্রমাণ কোন কোন দর্শনে স্বীকার করা হয়েছে? সব কটা দর্শন, চারবাক, বৌদ্ধ, জৈন, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত। এখন তোমাদের মধ্যে এরকম একটা প্রশ্ন হতে পারে যে স্যার, প্রত্যক্ষ প্রমাণ যদি এই সব দর্শনে স্বীকার করা হয়েছে তাহলে এদের আলাদা আলাদা নাম কেন? তার মানে হচ্ছে এরা প্রত্যক্ষ প্রমাণ মানে, কিন্তু এই প্রত্যক্ষ বিষয়ে এদের নিজেদের মধ্যে আবার বক্তব্যের ভিন্নতা আছে। একইভাবে অনুমান প্রমাণ কোথায় মানা হয়েছে? বৌদ্ধ, জৈন, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত, অর্থাৎ 4 ভাগ বাদ দিয়ে আর সব। উপমান প্রমাণ কোথায় মানা হয়েছে? ন্যায়, মীমাংসা, বেদান্ত, জৈন। না, এটা জৈন হবে না। এটা 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 জৈন হবে না, জৈন হবে না। শব্দ মানা হয়েছে কোথায়? ন্যায়, জৈন, ন্যায়, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত। আর অর্থাবর্তী মানা হয়েছে এই বেদান্ত এবং মীমাংসা দর্শনে, ভাট্ট মীমাংসা দর্শনে। ঠিক আছে, এই হচ্ছে তো আমাদের একটা কমন জিস্ট। ঠিক আছে, এইবার আমরা একসঙ্গে যদি প্রত্যেকটা ফিলোসফির এই 6টা প্রমাণ, যেমন ধরো প্রত্যক্ষ প্রমাণ সবকটা দর্শন মেনেছে, অনুমান প্রমাণ 4 ভাগ বাদ দিয়ে বাকি সবাই মেনেছে, এরকম করে যদি আমরা আলোচনা করি তাহলে কিন্তু গুলিয়ে যেতে পারে। প্রতিটা যদি এরকম আলাদা আলাদা করি মনে করি তাহলে কিন্তু গুলিয়ে যেতে পারে। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের এখানে কি করতে হবে না, আমরা বেটার হবে আমরা এক একটা প্রত্যক্ষ প্রমাণ এই বলে এদের 9টা দর্শনে কার কি বক্তব্য পড়ে নেব, আবার অনুমান তাদের প্রত্যেকের বক্তব্যটা পড়ে নেব, এইভাবে বোঝার চেষ্টা করব। তাতে মনে হয় আমাদের বোঝাটা একটু বেশি পরিষ্কার হবে। তাহলে এই স্লাইডটাতে আমরা যা বুঝলাম, যা জানলাম, সেটা হলো যে অ্যাকচুয়ালি ভারতীয় দর্শনে 6টা প্রমাণ মানা হয়েছে। তার প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি, অনুপলব্ধি, এবং যে এটা কি বিষয় সম্বন্ধে বলা হচ্ছে না, জ্ঞান উৎপত্তি সম্বন্ধে বলা হচ্ছে। জ্ঞানের ক্ষেত্রে 3টে মেজর অ্যাসপেক্ট কি কি না, যার জ্ঞান উৎপন্ন হয় প্রমতা, যে বিষয়ে জ্ঞান উৎপন্ন হয় প্রমেয়, আর আর যে পদ্ধতিতে জ্ঞান উৎপন্ন হয় সেটা হচ্ছে প্রমাণ। এই হলো আমাদের এই স্লাইডের মোটামুটি বক্তব্য। ঠিক আছে, এটা হচ্ছে তোমরা আশা করি এই স্লাইডটা বুঝতে পেরেছো। আমি এবার এর পরেরটাতে যাব। অর্থাৎ আমরা এখন আলোচনা করব পারসেপশন বা প্রত্যক্ষ। পারসেপশন বা প্রত্যক্ষ, এখানে আমরা আগেই দেখে নিয়েছি যে ভারতীয় এমন কোনো দর্শন নেই যেখানে প্রত্যক্ষ প্রমাণকে তারা স্বীকার করেনি। পার্থক্য কি না, সেই প্রত্যক্ষ প্রমাণের এক্সপ্লেনেশনে তাদের নিজেদের মধ্যে পার্থক্য আছে। অর্থাৎ আমাদের 6টা আস্তিক দর্শন, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত, আর এদিকে বৌদ্ধ, জৈন, 4 ভাগ, সবকটা দর্শনে কিন্তু প্রত্যক্ষকে প্রমাণ রূপে স্বীকার করা হয়েছে। ঠিক আছে, এবার দেখো তাহলে এক একজনের বক্তব্য বলি। প্রত্যক্ষ সম্বন্ধে 4 ভাগদের কি মত? 4 ভাগদের বক্তব্য হলো যে প্রত্যক্ষই জ্ঞান লাভের একমাত্র উৎস। অর্থাৎ
প্রত্যক্ষ ছাড়া জ্ঞান লাভের আর কোনো রাস্তা নেই। বলে সেই প্রত্যক্ষটা কি না, এটা একটা সরাসরি জ্ঞান, ডাইরেক্ট নলেজ। কিরকম ডাইরেক্ট নলেজ? কিরকম না, ডাইরেক্ট সেন্স অর্গান এবং অবজেক্ট কন্ট্যাক্ট। সেন্স অর্গান কোনগুলো? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে আমাদের বহিরিন্দ্রিয়গুলোকে সেন্স অর্গান বলে। সেই সঙ্গে অবজেক্ট কন্ট্যাক্ট, অর্থাৎ বাহ্য বিষয়, বাহ্য বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সম্বন্ধজনিত জ্ঞান হচ্ছে প্রত্যক্ষ, সরাসরি সম্বন্ধজনিত জ্ঞান। ঠিক আছে? এবং এর ফলে কি হয় না, এক্সপিরিয়েন্স অফ এক্সটার্নাল অবজেক্ট উইদাউট ডিপেন্ডিং অন পাস্ট এক্সপিরিয়েন্স। বলছে এর ফলে বাহ্য জগতের বিষয়ের জ্ঞান হয়, উৎপন্ন হয় কোন রকমের অতীতের কোন জ্ঞানের উপর নির্ভর না করে। আর আর কি বলছে চার্বাকদের এই প্রত্যক্ষ বক্তব্য, যে প্রত্যক্ষ হচ্ছে এমন একটা প্রমাণ যেটা কিনা ডাউট এবং ডিসাস্টার, ডাউট মানে হচ্ছে অ্যাকচুয়ালি সংশয়, সংশয় এবং বিপর্যয় শূন্য, সংশয় এবং বিপর্যয় শূন্য। সংশয় কাকে বলে? একই বিষয়কে পরস্পর বিরুদ্ধ ধর্মী বলে যদি প্রত্যক্ষ হয় তাকে বলে সংশয়। যেমন দড়িটা দড়ি না সাপ, এই যদি জ্ঞান হয় সেটা হচ্ছে সংশয়। তাহলে চার্বাক দর্শন যে প্রত্যক্ষ প্রমাণ হবে সেটাই যেখানে আমার কোনো সংশয় নেই। আমি যদি দেখে মনে করি এটা দড়ি না সাপ কে জানে, তাহলে কিন্তু আমার এটা সংশয় থাকলো, তাহলে চার্বাকরা ওটাকে প্রত্যক্ষ বলবে না। একইভাবে বিপর্যয়, মানে প্রত্যক্ষ কিন্তু বিপর্যয় শূন্য, মানে চার্বাকদের বক্তব্য হলো প্রত্যক্ষ প্রমাণ হবে সংশয় এবং বিপর্যয় শূন্য। বলে বিপর্যয়টা কি? তা বিপর্যয় হচ্ছে এমন একটা জ্ঞান যে জ্ঞানটা যা হলো আদতে বিষয়টা তা নয়। কিরকম? আমার না দূর থেকে ছায়া দেখে মনে হলো ওখানে জলাশয় আছে, কিন্তু ওখানে গিয়ে দেখলাম মরুভূমি, মরীচিকা। দড়িকে সাপ বলে মনে করার সময় দড়ি তো সাপের মতো বলে ওরকম জ্ঞান হয়েছিল, কিন্তু মরুভূমিতে মরীচিকার সময় ওখানে বিষয় শূন্য, ওখানে তো দড়ি সাপের মতো আকৃতি বিষয় ছিল, কিন্তু মরুভূমিতে মরীচিকা দর্শনের সময় ওখানে বিষয়টাই থাকে না, বিষয় ছাড়া জ্ঞান উৎপন্ন হয়, তাকে বলে বিপর্যয়। যেখানে আমার বিষয় প্রত্যক্ষ হলো, যেখানে আদৌ ওই বিষয় নেই, তাহলে তাকে কি বলা হবে? বিপর্যয়। ঠিক আছে? ঠিক আছে, এই গেল সংশয় এবং বিপর্যয় শূন্য। তাহলে চার্বাক দর্শনের সম্বন্ধে আমরা কি মাথায় রাখবো? চার্বাক দর্শন সম্বন্ধে আমরা মাথায় রাখবো যে প্রত্যক্ষ হবে সরাসরি বিষয় এবং ইন্দ্রিয় সম্বন্ধ জড়িত জ্ঞান, যার দ্বারা বাইরের জগতের বিষয় সম্বন্ধে জানা যায়, কোনো অতীত জ্ঞানের উপর নির্ভর না করে। আর প্রত্যক্ষ জ্ঞান মানেই যেটা সংশয় এবং বিপর্যয় মুক্ত। আর আর কি জানবো না, প্রত্যক্ষ জ্ঞান সবসময় সেন্স অবজেক্ট কন্ট্যাক্ট, এক্সটার্নাল সেন্স অর্গান এবং মানে বহিরিন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এবং তার সঙ্গে যুক্ত বিষয়ের সম্বন্ধের ফলে উৎপন্ন হয়, এবং এগুলো সবসময় কি হবে না, সংশয় এবং বিপর্যয় মুক্ত। এই পর্যন্ত আমরা জানলে আমাদের চার্বাক বক্তব্যটা মোটামুটি আমাদের এই লেভেলে এই পর্যন্ত হলেই হবে। নেক্সট হচ্ছে তাহলে বৌদ্ধ দর্শনের কি বক্তব্য। এখানে একটা লাইন লিখি দাঁড়াও, বৌদ্ধ দর্শনের কি বক্তব্য, এখানে একটা লাইন লিখি। কি বলা হচ্ছে যে এখানে এই ফাঁকে লিখে ফেলি, প্রত্যক্ষম কল্পনা পৌঢ়ম বলছে বৌদ্ধ দর্শনের প্রত্যক্ষের ডেফিনেশন বলছে প্রত্যক্ষম কল্পনা পৌঢ়ম নাম যাত্রাদ সংযুক্তম। এর মানে হচ্ছে প্রত্যক্ষ হলো সেই জ্ঞানটা যা নাম, জাতি, গুণ, ক্রিয়া, দ্রব্য এই পঞ্চ কল্পনা বিমুক্ত। নাম, জাতি, গুণ, ক্রিয়া, দ্রব্য এই পঞ্চকল্প, অর্থাৎ যেগুলো কিনা কোনো বিষয়কে বিশিষ্ট করে। বিশিষ্ট করে কে? বিশেষণ।
যে সমস্ত ধর্ম কোনো বিষয়কে বিশিষ্ট করে সেগুলো কারা? নাম, জাতি, গুণ, ক্রিয়া ইত্যাদি। এই সমস্ত পঞ্চকল্পনা বহির্ভূত যে সরাসরি জ্ঞান, এই সমস্ত পঞ্চকল্পনা বহির্ভূত যে সরাসরি জ্ঞান, এই যে যা কিনা ফ্রি ফ্রম ইমাজিনেশন অ্যান্ড এরর, এই সমস্ত কল্পনা এবং সেই সঙ্গে কল্পনা এবং ভ্রান্তি মুক্ত। বৌদ্ধ দর্শনের প্রত্যক্ষের ডেফিনেশন হচ্ছে প্রত্যক্ষম কল্পনা পৌরং নাম যাত্রাদ সংযুক্তম, অর্থাৎ প্রত্যক্ষ হচ্ছে নাম, জাতি, গুণ, ক্রিয়া পঞ্চকল্পনা বহির্ভূত, পঞ্চকল্প বহির্ভূত, এই পঞ্চকল্প থেকে মুক্ত, সেই সঙ্গে ভ্রম মুক্ত। ভ্রম মানে ভ্রান্ত হলে চলবে না, তাকে বলা হচ্ছে বৌদ্ধ দর্শনে প্রত্যক্ষ। এইরকম প্রত্যক্ষকে বলা হবে নির্বিকল্প প্রত্যক্ষ। এরকম প্রত্যক্ষকে নির্বিকল্প প্রত্যক্ষ কেন না? এই যে কোনো বিষয়কে বিশিষ্ট করে তার বিশেষণ বর্জিত, এগুলো সমস্ত বিশেষণ বর্জিত প্রত্যক্ষ। এই বিশেষণ বর্জিত প্রত্যক্ষ মানে অবিশিষ্ট বিষয়ের প্রত্যক্ষ। অবিশিষ্ট মানে যা কোনো বিশেষণের দ্বারা বিশেষিত নয়। যে কোনো বিষয়কে বিশিষ্ট করা হয় তার নাম, তার জাতি, তার গুণ, তার ক্রিয়া ইত্যাদির দ্বারা, তাহলে সেরকম প্রত্যক্ষকে বলা হবে কি? নির্বিকল্প প্রত্যক্ষ। এবং নির্বিকল্প প্রত্যক্ষ হবে ভ্যালিড নলেজ। আর বাদ বাকি কি থাকলো? বাদ বাকি প্রত্যক্ষ সম্বন্ধে আর কি বলছে? আর বাদ বাকি অন্যান্য প্রত্যক্ষ গুলো হবে সবিকল্পক প্রত্যক্ষ। এবং ওখানে 4 রকমের প্রত্যক্ষ স্বীকৃত। একটা যে সেন্সুয়াল নলেজ, অর্থাৎ ইন্দ্রিয় দিয়ে বস্তু জ্ঞান, সাইকোলজি বা মনস্তত্ত্ব। এটা কি না? যখন বিষয়ের গুণের জ্ঞান হয়, বিষয়ের জ্ঞান, সেন্সুয়াল নলেজে বিষয়ের জ্ঞান, আর ইন্দ্রিয় দিয়ে বিষয় বা বস্তুর জ্ঞান। আর সাইকোলজি মানে হচ্ছে ইন্দ্রিয়জনিত বিষয়ের গুণের জ্ঞান, সেলফ অ্যাওয়ারনেস, অর্থাৎ চিত্তানুভূতি, অন্তরের অনুভূতির দ্বারা যে জ্ঞান। আর পরেরটা হচ্ছে যোগানুভূতির দ্বারা যে জ্ঞান। এই 4 প্রকার প্রত্যক্ষ। তাহলে বৌদ্ধ দর্শনে আমাদের মনে রাখতে হবে যে বৌদ্ধ দর্শনে প্রত্যক্ষের ডেফিনিশন হলো কল্পনা, নাম, জাতি, কল্পনা প্রভৃতি এই যে মানে এগুলোকেই কল্পনা বলা হচ্ছে। নাম, জাতি, গুণ, ক্রিয়া ইত্যাদি পঞ্চকল্পনা বহির্ভূত এবং যা ভ্রান্ত নয়, অভ্রান্ত এমন বিষয়ের জ্ঞান যেটা সরাসরি উৎপন্ন হয় তাকেই বলা হবে কি? আমাদের প্রত্যক্ষ। এবং এই প্রত্যক্ষগুলো হবে নির্বিকল্প প্রত্যক্ষ, যেহেতু অবিশিষ্ট বিষয়ের জ্ঞান। আর বিশিষ্ট বিষয়ের জ্ঞান হলে কি হবে? সবিকল্প প্রত্যক্ষ। তাই জন্য সবিকল্প প্রত্যক্ষ হচ্ছে অবৈধ, আর নির্বিকল্প প্রত্যক্ষ হচ্ছে ভ্যালিড নলেজ। ঠিক আছে? এবং প্রত্যক্ষ 4 রকম। একটা হচ্ছে ইন্দ্রিয়জনিত বস্তু জ্ঞান, একটা হচ্ছে ইন্দ্রিয়জনিত বস্তুর গুণের জ্ঞান, একটা হচ্ছে আত্মসচেতনতার দ্বারা জ্ঞান বা চিত্তানুভূতির দ্বারা জ্ঞান, আর একটা হলো যোগানুভূতির দ্বারা জ্ঞান। এই বুদ্ধ এইটুকু মনে রাখতে হবে। বেশ, এর পরেরটা হচ্ছে জৈন। জৈন দর্শনে বলছে কি? জৈন দর্শন বলছে যে প্রত্যক্ষ হচ্ছে অপরোক্ষ জ্ঞান। অপরোক্ষ মানে যা প্রত্যক্ষ নয়। এই লোকে মানে যা অপরোক্ষ মানে যা পরোক্ষ নয়। সরাসরি কিন্তু বলছে না প্রত্যক্ষ জ্ঞান নেই, বলছে জৈন দর্শন বলছে যে অপরোক্ষ জ্ঞান হচ্ছে প্রত্যক্ষ। পরোক্ষ কোনগুলো? বলছে পরোক্ষ জ্ঞান হচ্ছে, জৈন দর্শনে পরোক্ষ জ্ঞান হচ্ছে ইন্দ্রিয় এবং মনের দ্বারা যে জ্ঞান উৎপন্ন হয়। বলছে প্রত্যক্ষ জ্ঞান কোনগুলো? আমি বোঝাচ্ছি, দেখো। প্রত্যক্ষ হচ্ছে কি? প্রত্যক্ষ জ্ঞানগুলো কোনগুলো জৈন দর্শনে? প্রত্যক্ষ জ্ঞান কোনগুলো না? যেটা অপরোক্ষ জ্ঞান। অপরোক্ষ হচ্ছে প্রত্যক্ষ, মানে পরোক্ষ নয়। অপরোক্ষ হলে তবে হচ্ছে প্রত্যক্ষ।
তাহলে পরোক্ষ কোনগুলো? বলছে মন এবং মন এবং ইন্দ্রিয় দিয়ে এক প্রকার জ্ঞান হয়, মন এবং ইন্দ্রিয় দিয়ে এক প্রকার জ্ঞান হয়, একে বলা হয় মতি। আর 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 এক প্রকার জ্ঞান হয়, সেটা হচ্ছে শ্রুত। শ্রুত এইটা, এই জ্ঞানগুলো হচ্ছে পরোক্ষ, এই জ্ঞানগুলো হচ্ছে পরোক্ষ। তাহলে পরোক্ষ হচ্ছে মতি এবং শ্রুত। মতি মানে মন এবং ইন্দ্রিয় দিয়ে, মন এবং ইন্দ্রিয় দিয়ে যে জ্ঞান হবে। কেন না, ওগুলো তো মন এবং ইন্দ্রিয়ের দ্বারা জ্ঞান উৎপন্ন হচ্ছে, অন্যের দ্বারা উৎপন্ন হচ্ছে। এই জন্য মন এবং ইন্দ্রিয় দিয়ে যে জ্ঞান উৎপন্ন তাকে বলা হয় মতি, এটা পরোক্ষ জ্ঞান। শ্রুত মানে শুনে, অর্থাৎ কোনো শিষ্ট ব্যক্তি বা অভিজ্ঞ ব্যক্তি যার কারোর থেকে শুনে যে জ্ঞান উৎপন্ন হয় সেটাকে বলে শ্রুত। এগুলো হচ্ছে পরোক্ষ। আর যেটা পরোক্ষ নয় সেটা অপরোক্ষ। অপরোক্ষ হলে সেটাকে আমরা কি বলবো? ঘুরিয়ে প্রত্যক্ষ জ্ঞান। কোন দর্শন মতে? এটা জৈন দর্শন মতে। এবং এই অপরোক্ষ জ্ঞান মোটামুটি 3 রকম। অপরোক্ষ জ্ঞান মোটামুটি অপরোক্ষ জ্ঞান হচ্ছে এই অপরোক্ষ জ্ঞান আবার 3 রকমের। অপরোক্ষ জ্ঞান আবার 3 রকমের হতে পারে। 1 নম্বরে হলো অবোধি, 1 নম্বরে হলো অবোধি। 2 নম্বরে হলো মন বিপর্যয়, মন বিপর্যয়। আর 3 নম্বরে হলো কেবল জ্ঞান। এগুলো হচ্ছে অপরোক্ষ জ্ঞান। অপরোক্ষ জ্ঞান, অপরোক্ষ মানে প্রত্যক্ষটাকেই বলা হচ্ছে অপরোক্ষ। অবোধি জ্ঞান কোনটা? যেখানে সীমা ইন্দ্রিয়াতীত বিষয়ের জ্ঞান, সীমাবদ্ধ ইন্দ্রিয়াতীত বিষয় জ্ঞান। অর্থাৎ ইন্দ্রিয়াতীত বিষয়ের জ্ঞান, কিন্তু জ্ঞানটা সীমাবদ্ধ, মানে ইন্দ্রিয়ের অতীত কোন বিষয়ের জ্ঞান, ইন্দ্রিয়ের বিয়ন ইন্দ্রিয়। কেন? আমরা তো আগেই বলেছি ইন্দ্রিয় দিয়ে মন দিয়ে যে জ্ঞান উৎপন্ন হবে, হ্যাঁ, সেটাকে বলা হয় মতি। সেটা হচ্ছে পরোক্ষ জ্ঞান। এবং কারোর থেকে শুনে যে জ্ঞান উৎপন্ন হবে সেটা হচ্ছে শ্রুত, সেটাও হচ্ছে পরোক্ষ জ্ঞান। আর প্রত্যক্ষ কোনটা? যেটা অপরোক্ষ। অপরোক্ষ 3টে স্টেজে। একটা হচ্ছে অবোধি। অবোধি মানে যার সীমা আছে। কোন জ্ঞান? যে এমন যদি কোনো ইন্দ্রিয় দিয়ে জ্ঞান হয়, এমন যদি কোনো ইন্দ্রিয়াতীত জ্ঞান হয় যার সীমা আছে, শেষ আছে, লিমিট আছে, সেটাকে বলে অবোধি। আর মন পর্যায় কোনগুলো? বলছে ঈর্ষা, ঈর্ষা দেশ, ঈর্ষা দেশ, ঘৃণা, ঘৃণা, এই সমস্ত বর্জিত। ঈর্ষা দেশ ঘৃণা বর্জিত হয়ে যদি অতীত বা ভবিষ্যতের জ্ঞান লাভ করা যায়, ঈর্ষা দেশ বর্জিত হয়ে যদি অতীত বা ভবিষ্যতের জ্ঞান লাভ করা যায়, অতীত বা বর্তমানের জ্ঞান লাভ করা যায়, তাকে বলা হবে মন পর্যায়। আর কেবল জ্ঞান কি? না, কেবলমাত্র অবাধিত অসীমের জ্ঞান, অসীম সত্তার জ্ঞান, অসীমের জ্ঞান, অসীম, ইনফাইনাইট নলেজ অ্যাবাউট ইনফাইনাইট এন্টিটি। যেখানে ইনফাইনাইট এন্টিটির জ্ঞান হচ্ছে তাকে বলা হবে কেবল জ্ঞান। এই 3টে জ্ঞানকে বলা হচ্ছে একসঙ্গে অপরোক্ষ। অপরোক্ষ, অপরোক্ষ মানেই হচ্ছে ঘুরিয়ে সেটা হলো প্রত্যক্ষ। হয়তো একটু জটিল মনে হচ্ছে, কিন্তু তোমাদের মনে রাখার জন্য এভাবেই তোমরা চট করে মনে রাখতে পারবে। ঠিক আছে?
ওই কোশ্চেন প্যাটার্ন গুলো দিতে পারলাম না। হ্যাঁ, পুরো চ্যাপ্টারটা হয়ে গেলে আবার আমরা সেই তোমাদের পুরো অনুশীলনীটা দিতে পারবো, সেই সঙ্গে হোম টাস্কও দিতে পারবো। তোমরা কিন্তু কেয়ারফুললি বিষয়টাকে পড়বে, বুঝবে। এটা যখন আপলোড হবে প্রয়োজনে প্রয়োজনে কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করবে যে কোনখানটা বুঝতে পারোনি, ঠিক আছে? তাহলে তোমার যদি তোমাদের ওখানে মেসেজ করো, প্রয়োজনে আমি যদি তোমাদের কোনো ডাউট থাকে, ডাউট ক্লিয়ার করতে হয়, তাহলে আমি দরকারে তোমাদের সেইটা ব্যবস্থা করার চেষ্টা করব এবং বলে দেব, ঠিক আছে? এই হলো আজকের এই পর্যন্ত আমাদের। আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, আর এইখানে যে স্লাইডটা যেটা দেখবে, সে স্লাইডে কিন্তু প্রত্যক্ষ হচ্ছে সবগুলো, অনুমান হচ্ছে 4 ভাগ বাদ দিয়ে সবাই। উপমানের ক্ষেত্রে কিন্তু এই জৈনটা আমি বলেই দিচ্ছি, জৈনটা না, ন্যায় মীমাংসা বেদান্ত। হ্যাঁ, জৈনটা হবে না, ঠিক আছে? আর শব্দ জৈন, ন্যায়, সাংখ্যযোগ, মীমাংসা বেদান্ত, অর্থাপত্তি অর্থাপত্তি মীমাংসা এবং বেদান্ত দর্শন, মানে এদের হচ্ছে